আচ্ছা, আপনার মিডল পরে অলরেডি আমরা হচ্ছে ফাইবার মাইগ্রেশন নিয়ে আলোচনা করেছি। ফাইবার মাইগ্রেশন যেহেতু শেষ হয়েছে, আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ফেব্রিক জিওমেট্রি। জিওমেট্রি সম্পর্কে কোনো ধারণা আছে? জিওমেট্রি কি আসলে? জিওমেট্রি জিনিসটা আসলে কি? আমরা ছোটবেলায় জ্যামিতি করে আসছিলাম, মনে আছে? জিওমেট্রিক্স জ্যামিতির একটা শাখা, ঠিক আছে, যেখানে কি করা হয়? জ্যামিতিতে কি শিখছে বলতো? রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ যেগুলো শিখেছিলাম। অর্থাৎ জ্যামিতির একটি শাখা যেখানে কি হয়? আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। ফেব্রিক জিওমেট্রিতে যেটা করা হয় সেটা হচ্ছে ফেব্রিকে কি করা হয়? স্ট্রাকচার সম্পর্কে ধারণা দেওয়া হয়, ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। কারণ দেখো অনেক ধরনের ডিজাইন আছে, তাই যেমন ধরো কি আছে বলতো? প্লেন ফেব্রিক, প্লেন ফেব্রিকের একটা ডিজাইন। তারপর কি বলতো? টুইল ফেব্রিকের একটা ডিজাইন আছে কিনা? হ্যাঁ, জি স্যার। তারপর কি স্যাটিন একটা ডিজাইন, স্যাটিন ফেব্রিকের একটা ডিজাইন, সাটি। এগুলো হচ্ছে ফেব্রিকের একটা স্ট্রাকচার, ঠিক আছে? তো ফেব্রিক জিওমেট্রি কি করা হয়? ফেব্রিকের যে আকার আকৃতি আছে সেগুলো সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে কি করা হয়? ধারণা করা হয়, ঠিক আছে? তাহলে জিওমেট্রি কি? ফেব্রিকের জ্যামিতিক শাখা যেখানে আকার আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। আর ফেব্রিক জিওমেট্রি কি করা হয়? ফেব্রিকের আকার আকৃতি সম্পর্কে বা স্ট্রাকচার সম্পর্কে বা ডিজাইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। তাহলে ফেব্রিক জিওমেট্রি বলতে তোমরা এটাই বুঝবা যে ফেব্রিকের স্ট্রাকচার বা ডিজাইন, ফেব্রিকের আকার আকৃতি কিরকম হবে সেগুলো সম্পর্কে ধারণা দেয়। ওকে, এখন দেখো বলা আছে fabric geometry or the configuration or orientation of yarn play an important role of modeling fabric behavior. অর্থাৎ একটা ফেব্রিকে কিরকম বিহেভিয়ার করবে সেটা ডিপেন্ড করে কার উপরে? ফেব্রিক জিওমেট্রির উপরে। কারণ হচ্ছে দেখো আবার এই পাঞ্জাবিটা দেখো, পাঞ্জাবিতে কি ধরনের স্ট্রাকচার আছে? আলাদা স্ট্রাকচার না? দেখো ফুল যেগুলো আছে প্রিন্টিং করা আছে আলাদা আলাদা জায়গায়। শার্টটা দেখো, শার্টের যে স্ট্রাকচারটা কিন্তু আলাদা। তো এক একটা কাপড়ের যে ডিজাইন সেটা অনুযায়ী আলাদা আলাদা বিহেভ করে। যেমন ধরো কিছু সুতি কাপড় আছে, কিছু মোটা থান কাপড় আছে, এক একটা রকম না। আমরা গরমের সময় সাধারণত কি করি? সুতি কাপড় পরার চেষ্টা করি, কারণ কি যার ভিতরে বাতাস প্রবেশ করে, যেন আমাদের কমফোর্ট ফিল হয়, তাই না? আবার শীতকালে কি করি? একটু মোটা ধরনের কাপড় পরি, কেন বলতো? যেন বাইরে যে ঠান্ডা থাকে সেটা যেন ভিতরে প্রবেশ না করে। তো বিভিন্ন কাপড়ের যে স্ট্রাকচার বা ডিজাইন আছে সেটা অনুযায়ী কি করে? আচরণটা আলাদা আলাদা করে, সেই কথাটা বলা আছে, ঠিক আছে? প্লেন ফেব্রিক বলতে কি বোঝায়? যে এক কালারের নাকি মনে হচ্ছে যে? হ্যাঁ, প্লেন এক কালার। এখন দেখো however determining actual fabric geometry require specialized equipment and time consuming. খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো ফেব্রিক জিওমেট্রি আমরা যখন কাপড় তৈরি করি মার্কার তো ছিল, তাই না? মার্কারের নাম শুনেছ? মার্কার দিয়ে কি করা হয় বলো তো? মার্কার দিয়ে স্যার হচ্ছে ফেব্রিকের উপরটা মার্কার দিয়ে কি করা হয়? মার্কারে যেটা করা হয় সেটা হচ্ছে মার্কার ইউজ করার উদ্দেশ্য হচ্ছে কি উদ্দেশ্য? To reduce the cost, to reduce the wastage, আর একটা কি বলতো? To increase the efficiency, efficiency. অর্থাৎ মার্কারে যেটা করা হয় বা মার্কার বা প্যাটার্ন আমরা নাম শুনেছি, বা মার্কার বা প্যাটার্ন ইউজ করার উদ্দেশ্য হচ্ছে কাপড়টাকে একটা নির্দিষ্ট ডিজাইনে কি করা হয়? পেন্সিল দিয়ে মার্কার, এরকম একটা মার্কার থাকে, হ্যাঁ, মার্কারে কি করা হয়? দেখো এভাবে করা হয়, তোমার ইন্ডাস্ট্রিতে গেলে এরকম করা হয়। অর্থাৎ কি করা হয়? ধরো একটা শার্ট তৈরি করো, ঠিক আছে? সব প্যাটার্নগুলো কি আঁকা আছে? শার্ট বা প্যান্টগুলো তৈরি করতে যাও, দেখবা যে চক বলা হয়। চক নিয়ে কি করে? দাগ কাটে না? দাগ কাটার উদ্দেশ্য কি জানো? অর্থাৎ একটা শার্ট বানাতে তো পুরো কাপড়টা লাগে না, এখন ধরো পুরো কাপড়টা যদি আমি একটাই পুরো একটা থান কাপড়টা যদি একটা শার্ট বানাই, পুরো কাপড়টা ওয়েস্টেজ না? এখন ধরো একটা শার্টতে একটা মেজারমেন্ট আছে, একটা প্যান্টের জন্য একটা মেজারমেন্ট আছে। তোমরা যখন অ্যাপারেল করো ভালো করে দেখবা, শার্টের জন্য একটা মেজারমেন্ট, মানে প্যান্টের জন্য একটা মেজারমেন্ট, সবকিছুর জন্য একটা মেজারমেন্ট আছে। ছেলেদের জন্য যেমন, মেয়েদের জন্য যেমন। কারণ আমরা কাপড় কিনি এক্সেল, ডাবল এক্সেল, এম, মিডিয়াম, লার্জ এগুলো কিনি না? এই অনুযায়ী প্রত্যেকটা মানুষের হাইটের উপর ডিপেন্ড করে কাপড়ের জন্য মেজারমেন্ট আছে, ঠিক আছে? এখন দেখো যেটা করা হয় প্যাটার্ন বা মার্কার ইউজ করা হয় যেটা নির্দিষ্ট পরিমাণে
ওই অনুযায়ী মার্ক করা হবে, মার্ক করে ওই অনুযায়ী কাটা হয় কাপড়টা। করলে যেটা হয় সেটা হচ্ছে কষ্ট কমে যাচ্ছে। আবার কি রিডিউস দ্য ওয়েস্টেজ বা ফেব্রিক ওয়েস্টেজ। এই ওয়েস্টেজ বলতে কিন্তু কি ফেব্রিক ওয়েস্টেজ। কারণ দেখো যে পরিমাণ কাপড়টা কাটা হচ্ছে ওইগুলি কাজে লাগতেছে, তাই না? তাহলে বাকিটাও আমরা যদি ইউজ করতে পারতেছি। এই জন্য মার্কার যেটা ব্যবহার করা হয়, প্যাটার্ন ব্যবহার করা হয়, এটা উদ্দেশ্য কিন্তু টু রিডিউস দ্য ফেব্রিক ওয়েস্টেজ, মানে অতিরিক্ত যে কাপড়টা লাগে সেই কাপড়টা কিন্তু আর লাগে না। আমি যতটুকু আমার দরকার ততটুকু মার্ক করে আমি কিন্তু ইউজ করতেছি। সেই ফেব্রিক জিওমেট্রিটা সেরকমই, যে ডিজাইনটা নির্দেশ করছে সেখানে কি করা হয় ফেব্রিক স্ট্রাকচার বা ডিজাইন সম্পর্কে ধারণা দেয়। তাহলে ধরো প্লেন ফেব্রিকের আকার ধরে সাপোজ এরকম হবে, তাহলে আমি আগে থেকে ওরকম করে মার্ক করে ওরকম কাপড় আমি কেটে নেব। আর আমরা যখন কাপড় সেলাই করতে যাই আমরা প্রায় দেখি কি করা হয়, তারা চক দিয়ে কাপড় মার্ক করতে হয়। আর ইন্ডাস্ট্রিগুলোতে কি মার্কার বা প্যাটার্ন দিয়ে ইউজ করে, ঠিক আছে? এই যে ডিজাইন করা হয়, এই ডিজাইন করা হয় কোথা থেকে করা হয়? CAD থেকে, কম্পিউটারের মাধ্যমে। CAD, CAD এর ফুল মিনিংটা হচ্ছে কম্পিউটার এইড ডিজাইন, মানে কম্পিউটারের সাহায্যে এই ডিজাইনটা স্ট্রাকচারটা করা হয়। ক্লিয়ার? এখন ধরো যেটা বলছিলাম ফেব্রিক জিওমেট্রি কিন্তু এটাই করা হয়, ঠিক আছে? তাহলে ফেব্রিক জিওমেট্রির জন্য কিন্তু কি করা হয়, স্পেশাল ইকুইপমেন্ট ব্যবহার করা হয়, যে ইকুইপমেন্ট ব্যবহার করলে টাইম কনজিউমিং হবে, কস্ট মিনিমাইজেশন হবে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো ফেব্রিক জিওমেট্রি আসলে ধারণাটা কি? এখন আসো, যদি পরীক্ষা আসে ডিফারেন্ট ফেব্রিক জিওমেট্রি অবশ্যই বলতে পারো যে ফেব্রিক স্ট্রাকচার বা ধারণা বা ডিজাইন সম্পর্কে ধারণা দেয়। ক্লিয়ার? এখন আসো হাউ ইজ জিওমেট্রি ইউজড ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিভাবে জিওমেট্রিটা ব্যবহার করা হয়। প্রথম কথা আছে দেখো ডিজাইন প্যাটার্ন। একটু আগে যে কথাটা বললাম যে যেহেতু আকার আকৃতি বা ডিজাইন সম্পর্কে ধারণা দিবে, ফার্স্ট অফ অল আমাদের কি করে নেওয়া হয় প্যাটার্ন। কি করা হয়? প্যাটার্ন। তাহলে বলাই আছে নিট টেক্সটাইল দ্য কালারফুল প্রিন্টেড প্যাটার্ন অন দ্য সারফেস। অর্থাৎ আমরা যে কাপড়গুলো ব্যবহার করি, যেমন ধরো আমার পাঞ্জাবিটা কিন্তু কি প্রিন্টেড, তাই না? জি স্যার। এই যে এগুলো কিন্তু স্ট্রাকচারগুলো প্রিন্টেড। প্রিন্টিং কয় ধরনের হয় আমরা জানি তো? প্রিন্টিং কিন্তু অনেক ধরনের আছে, অনেক প্রকার আছে, অনেক প্রকার আছে, ঠিক আছে? প্রিন্টিং করা হয় দুই ধরনের মেশিন সাধারণত। এই দুটো মেশিনই আছে, আর এখন কম্পিউটারাইজড ব্যবহার করা হয় ফ্ল্যাট প্রিন্ট আর কি রোটারি মেশিন। প্রিন্টিং যে করা হয় সাধারণত পুরো বাংলাদেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে দুই ধরনের মেশিনই ব্যবহার করা হয়, একটা হচ্ছে ফ্ল্যাট প্রিন্ট আর একটা কি রোটারি। ক্লিয়ার? তাহলে আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে জিওমেট্রি টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিভাবে ব্যবহার করা হয়। যতগুলো নিট অথবা ওভেন যেটাই হোক না কেন সেটা কি করা হয় একটা প্যাটার্নে বসানো হয়। নাম্বার 2 যেটা বলছে টেক্সটাইল ডিজাইন ওভেন ইউজ জিওমেট্রি। অবশ্যই এই জিওমেট্রিটা ব্যবহার করে, অবশ্যই ব্যবহার করে, কারণ আকার আকৃতি সম্পর্কে ধারণা পাবে না বা স্ট্রাকচার সম্পর্কে কিন্তু ধারণা পাওয়ার জন্য কিন্তু যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, যারা ফ্যাশন ডিজাইনার, তারা কি করে? ফ্যাশন ডিজাইনারের কাজ কি আসলে? ফ্যাশন শো করা, ডিজাইনার। অর্থাৎ একটা কাপড়ের জন্য ডিজাইন করা। একটা কাপড়ে যখন ডিজাইন করা হয় তখন দেখা হয় কাপড়ের কস্ট কেমন পড়বে, কারণ একটা রিজনেবল প্রাইস না হলে মানুষ কিন্তু কাপড় কেনে না। ধরো বাংলাদেশ যেহেতু মিডিল মানে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত কান্ট্রি, তাই না? আমার কাছে প্রায় মনে হয় এখন ধরো শার্ট, যদি শার্টের দাম অথবা পাঞ্জাবির দাম ধরো এক একটা শার্ট এক একটা পাঞ্জাবির দাম ধরো 10-15 হাজার টাকা, সাপোজ 10,000-15,000, প্রত্যেকটা মানুষ কিনতে পারবে? পারবে? তোমার মনে হয় পারবে না কিন্তু, তাই? তো যখন কাপড় বানানো হয় তখন দেখা হয় যে কাপড়টা রিজনেবল প্রাইসে সেল করা যায় কিনা। কারণ হচ্ছে একটা কাপড় যখন রিজনেবল প্রাইসে সেল করা যাবে কাপড় বেশি সেল বেশি হবে। তো একটা কাপড়ে যখন ডিজাইন করা হয় এমন একটা আমি ডিজাইন করলাম যে ডিজাইনের কষ্ট অনেক বেশি, তখন তার হইল না, কারণ হচ্ছে কাপড়টা আমি সেল করতে আমার কষ্ট হয়ে যাবে। মানুষ কিন্তু রিজনেবল যেগুলো প্রাইস সেগুলোতে কাপড় কেনার চেষ্টা করে। এই জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা ডিজাইনার তারা কিন্তু চেষ্টা করে এমন একটা ডিজাইন করে যে সৌন্দর্য বর্ধন হয় এবং কস্ট যেন কম হয়। যারা মার্চেন্ডাইজার আছে ইন্ডাস্ট্রিগুলোতে তারা কি করে? মার্চেন্ডাইজাররা তাদের কাজে কিন্তু কস্ট কিভাবে মিনিমাইজেশন করে একটা কোম্পানির একটা বেনিফিট আসে। এই জন্য তাদেরকে মার্চেন্ডাইজারকে একটা কোম্পানির প্রাণ বলা হয়, কারণ একটা মার্চেন্ডাইজার কিন্তু যত কস্টিং থেকে শুরু করে সবকিছু অনেক করে, সো তাদের ভ্যালু কিন্তু অনেক বেশি। ঠিক আছে? তারা কি করে? হাউ শেপ এন্ড প্যাটার্ন রিলেট টু ইচ আদার ইন স্পেস। অর্থাৎ এই ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করে দেখে কতটুকু স্পেসে প্যাটার্ন ইউজ করা যায়, মার্কার ইউজ করে যায় ডিজাইনটা তৈরি করা যায়। ক্লিয়ার? 3 নাম্বারটা বলেছে টু হেল্প ট্রেডিং দ্য ডিজাইন। একটু আগে তো বললাম তাদের ডিজাইন তৈরি করার জন্য ফেব্রিক জিওমেট্রিটা ব্যবহার করা হয়। নাম্বার 4 বলেছে মেনি টেক্সটাইল প্যাটার্ন ইউজ জিওমেট্রি ইন দেয়ার আন্ডারলাইং স্ট্রাকচার। সব কথা বলে অলরেডি বলেছে যে স্ট্রাকচার বলো, ডিজাইন বলো, আকার আকৃতি বলো, এগুলো সম্পর্কে কিন্তু ধারণা পাওয়ার জন্য এই ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করা হয়। তাহলে তোমাদের মতে কি ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করা ভালো নাকি খারাপ?
অবশ্যই ভালো স্যার। ফেব্রিক জিওমেট্রি টেক্সচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই ফেব্রিক জিওমেট্রি যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে এই প্যাটার্ন বা ডিজাইন সম্পর্কে ধারণা পাবো এবং আমরা এই যে কস্ট, বিশাল একটা কস্ট, সেই কস্টকে খুব সহজে রিডিউস করতে পারবো। ক্লিয়ার? তাহলে যদি কখনো বলা হয় হাউ ইজ জিওমেট্রি ইউজিং টেক্সচার ইন্ডাস্ট্রি, এই কথাগুলো লিখে দিলেই হবে যে প্যাটার্ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, মার্কার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য, স্ট্রাকচার সম্পর্কে ধারণা পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করা হয়। আর যদি ফেব্রিক জিওমেট্রি ব্যবহার করা হয় তাহলে ফেব্রিকের যে ওয়েস্টেজ আছে এই ওয়েস্টেজ কমে যাবে, কস্ট কমে যাবে এবং এফিসিয়েন্সি অনেক বাড়বে। ক্লিয়ার? এখন আসো পরবর্তী স্লাইডে কি আছে আমরা দেখে নিই। তারপরে আসো জিওমেট্রি অফ প্লেন ওভেন ফেব্রিক। অনেক ধরনের আছে, তার মধ্যে প্লেন ওভেন ফেব্রিক যেটা, সেই প্লেন ওভেন ফেব্রিক সম্পর্কে কি ধরনের ক্যারেক্টার মানে বৈশিষ্ট্য আছে সেগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ঠিক আছে? দেখো এই যে প্যাটার্নটা করা হয় আমরা তো জানি, দেখো কি বলা হচ্ছে, দেখো ক্যারেক্টারাইজড বাই ইস ক্রস প্যাটার্ন হ্যাজ ইস ওয়েভ থ্রেড। ওয়েভ সম্পর্কে ধারণা আছে, ওয়াটার ওয়েভ। ওয়েভের সাথে এগুলো কিভাবে যাবে বলো তো? হ্যাঁ আড়াআড়ি, তাই না? ওয়েভের সাথে কিভাবে যায়? আড়াআড়ি বুঝো কি রকম আড়াআড়ি বলো তো? হরিজন্টাল ভার্টিক্যাল ছিল, তো প্রস্থ বড়, হরিজন্টাল ভার্টিক্যাল ছিল না? এটা কি বলা হয়? এটা কি বলা হয় বলো তো? এটা হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? এটা কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে হরিজন্টাল বলা হয়। হরিজন্টাল মানে কি? আনুভূমিক। নিচে যায় না, নিচে যেটা যায় সেটা আনুভূমিক, উপরে যেটা যায় উলম্ব বলা হয়, উলম্ব বা ভার্টিক্যাল বলা হয়। দেখো ওয়াটার ওয়েভের সুতা কিন্তু সেটা বলছে, ওয়েভের সুতাগুলো কি হয় আড়াআড়ি ভাবে যায়। ঠিক আছে? কিভাবে যায়? আড়াআড়ি ভাবে যায়। এখানে বলা আছে দেন আন্ডার দ্য নেক্সট the basic structure makes it in versatile. Versatile মানে কি? বহুমুখী। versatile, vice versa বলা হয়। versatile আরেকটা নাম কি? vice versa। তোমাদের পড়েছিল মনে হয়, মনে আছে? বলছে allowing to bend from various, আচ্ছা যেটা বলেছিলাম প্লেন ওভেন ফেব্রিকটা ক্যারেক্টারাইজ করা হয়, কিভাবে করা হয় সেটা হচ্ছে যে ওয়েভের যে সুতাগুলো, ওয়েভের সুতাগুলো আড়াআড়ি ভাবে যাবে এবং এই ফেব্রিক তৈরি করার জন্য কি কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়, ধরো কটনের জন্য ব্যবহার করা হয়, সিল্কের জন্য ব্যবহার করা হয়, সিনথেটিক ফাইবার, সবগুলোর জন্যই কিন্তু কি করা হয় এই প্লেন ফেব্রিকটা তৈরি করা হয়। এখন আছে কি কি ধরনের ক্যারেক্টার আছে এতটুকু জানলে আমাদের হবে। আচ্ছা এখন ধরো এই বৈশিষ্ট্যগুলো থাকা কেন প্রয়োজন বলো তো? কোনো একটা মানুষের যখন ভালো বৈশিষ্ট্য থাকে তখন আমরা কি করি, সেই মানুষকে কি করি, প্রশংসা করি, তাই না? তো কাপড়ের ক্ষেত্রে যেটা হয় কাপড়ের ক্যারেক্টারিস্টিক্স থাকা উচিত। আমরা যখন একটা কাপড় কিনি, কাপড় দেখি প্রথম যেটা দেখি সেটা হচ্ছে ডিউরেবিলিটি, কাপড়ের ডিউরেবিলিটি, অর্থাৎ এই একটা কাপড় আমরা কতদিন পরতে পারবো। কারণ কি, যেহেতু আমরা গরিব তাহলে আমরা কি করবো, আমরা গরিব না, তাহলে আমরা চিন্তা করবো কি যে আমরা যখন শার্টটা কিনবো একটা এই শার্টটা যেন আমরা 2 মাস বা 3 মাস সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পরতে পারি, তাই না? তো এরকম প্রত্যেকটা যেহেতু অনেকগুলো ফেব্রিক স্ট্রাকচার আছে, অনেকগুলো কাপড়ের ডিজাইন আছে, তো আমরা প্লেন ওভেন ফেব্রিক যেটা হয় ক্যারেক্টারিস্টিক্স এর ডিউরেবিলিটি ভালো। কি এটা? ডিউরেবিলিটিটা ভালো, বেশি দিন অনেক দিন পর। ঠিক আছে? এই জিনিসটার কথা বলা হয়েছে না। আচ্ছা দেখো কি বলা হয়েছে, প্লেন ওভেন ফেব্রিক ইজ নোন অ্যাজ এক্সেলেন্ট ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। ও যেটা বলো ডিউরেবিলিটি বা স্টেবিলিটি একই কথা, অর্থাৎ হচ্ছে এই কাপড়টা কতদিন পর্যন্ত তোমার টিকবে। ঠিক আছে? কারণ আমরা বাঙালি, আমরা কাপড় কেনার সময় দেখেই নেই যে কাপড়টা যেন 1 বছর পর্যন্ত পরা যায়। কারণ আমরা এখন চায়নার মতো সমৃদ্ধ হয়ে যায় যে একটা কাপড় একদিন পরে ফেলে দেবো, রিসাইকেল করে আবার পরবো, এমন না। বাংলাদেশে রিসাইকেলেবল যেটা কথা বলা হচ্ছে এটা আসতে কিন্তু অনেক টাইম লাগবে। বাংলাদেশে বুঝে এখনো জানি রিসাইকেলেবল বুঝো। চায়নাতে কি করা হয় জানো তো? চায়নাতে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এক কাপড় একদিনই পরবো, করে ফেলে দেবো, আবার পরে দেন একটা কাপড় পরবো। ওই কাপড়টা ফেলে দিয়ে নষ্ট না, ওই কাপড়টা আবার রিসাইকেল করা করে আবার, বুঝছো? মানে তুমি এই আজকে শার্টটা পরলাম, খুলে রেখে দেবো, কিন্তু এই যে ঘন ঘন রিসাইকেল করার কারণে কস্টিং বেড়ে যাবে না? ঘন ঘন রিসাইকেল করতে গেলে তো কস্টিং বেড়ে যাবে। কস্টিং বাড়বে, ওই আবার রিপ্রোডিউস করা লাগতেছে, রিপ্রোডাকশনের একটা খরচ আছে না? খরচ আছে। মানে আমরা একটা স্পার মাসে পসিবল করতেছি, আমাদের তো কস্টিং বাট পরিবেশের জন্য খারাপ, পরিবেশের জন্য খারাপ না,
রিসাইকেল করলে এখন দেখেন রিসাইকেল কেন করা হচ্ছে? এখন ধরেন এই যে পানির কথা বলা হচ্ছে, ইন্ডাস্ট্রিগুলোতে পানি ব্যবহার করা রিসাইকেল করা হচ্ছে, ইটিভি প্ল্যান করা হচ্ছে, দরকার ছিল না স্যার। কেন দরকার? কারণ এখানে আমাদের এটা তো রিপ্রসেস করা লাগতেছে, রিপ্রসেস করে ওই যে মানে ডাইনিং যে কালারময় পানি, সেই পানিটাকে আবার হচ্ছে বিশুদ্ধ করা হচ্ছে, এটা তো দরকার ছিল না। কেন তাহলে করা হচ্ছে কেন? এটা তো রিপ্রসেস করা, কেমিক্যাল ইউজ করা হচ্ছে। আমরা যদি বারবার ভূগর্ভ থেকে যদি পানি ফেলতে যাবে, এই যে আমাদের ওয়াটার গ্রাউন্ড লেভেল যেটা, ওটা অনেক নিচে চলে যাচ্ছে, যার কারণে আমরা আগের ধর পানি পাই না। হাজার হাজার শুধু কি এটাই রিজন? এটার জন্য রিসাইকেল করা হয়? এরপরে হচ্ছে যে পানি দূষণ রোধের জন্য স্যার। পানি দূষিত পানি থেকে আমাদের পরিবেশের ক্ষতি না করতে পারে, এই জন্য এটা তো অবশ্যই, তাহলে রিসাইকেল তাহলে অবশ্যই এনভায়রনমেন্টের জন্য ভালো না। সবচেয়ে বড় রিজন হচ্ছে ডাইনিং এত পরিমাণ পানি লাগে। আমি তোমাদের বলেছিলাম যে কিন্তু আমাদের পোশাকের ক্ষেত্রে এটা তো বেশিরভাগই তো পচনশীল না, এই যে বিশেষ করে কটন, এটা তো মাঝখানে যে কিন্তু কটন কাপড়ে তো সবাই পরে না, ময়েশ্চারে পরে। কিন্তু সিনথেটিকের ক্ষেত্রে ওটা আমার ক্ষেত্রে ওটা ইয়ে করা এই জন্য সবকিছু মাথায় রেখে কিন্তু রিসাইকেলের চিন্তা করা আছে। কারণ সবচেয়ে বড় ইস্যু কিন্তু এই যে পরিবেশ এনভায়রনমেন্টের জন্য। ঢাকা শহরের এই যে এনভায়রনমেন্ট, এখনো পরিগঙ্গার পানি তো নোংরাই, আমরা দেখছি মনে হয় স্মেল যেটা খুবই অডর, মানে দুর্গন্ধযুক্ত। মানে এটা আসলে সুস্থ স্বাভাবিক মানুষটাও কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আর কি। যাও, যেটা বললাম সেটা হচ্ছে প্লেন ওভার ফেব্রিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্সটার্নাল ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি। হ্যাঁ, আরেকটা কথা বলা হচ্ছে, দেখো taking great strong bond between the thread and making the resistance to wear and tear। অর্থাৎ এই কাপড়টা যখন তৈরি করা হয়, এই থ্রেড মানে কি জানো তো? কি থ্রেড মানে কি? ওটা হচ্ছে মাল্টিপ্লাই অফ ইয়ার। মাল্টিপল জানো না? আমি বলেছিলাম না হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইয়ার এন্ড থ্রেড? ইয়ার হচ্ছে সিঙ্গেল প্লাই, ইয়ার হচ্ছে একটা প্লাই থাকে, মানে একটা সুতা। আর হচ্ছে কি থ্রেডের ক্ষেত্রে কি অনেকগুলো প্লাই থাকে, মানে অনেকগুলো সুতা কি হবে টুইস্ট হবে। তো এই টুইস্টে যখন প্লেন ওভার ফেব্রিকের ক্ষেত্রে হয়, এটা কি করে স্টক বন্ড গঠন করে। মানে ওয়ার এন্ড টিয়ার মানে কি, যতই আমরা পরে রাখেন কাপড়টা ইউজ করে রাখেন, একটা কাপড়টা খুব সহজে নষ্ট হয় না। অর্থাৎ দেখো আমরা যে দড়ি ব্যবহার করি, আচ্ছা দড়িতে অনেকগুলো টুইস্ট দেওয়া হয়, কেন দেওয়া হয় বলতো? দড়িটা যেন ছিঁড়ে না যায়। সেমনি থ্রেডের ক্ষেত্রে অনেকগুলো প্লাই ইউজ করা হয়। প্লাই ইউজ করলে কি হবে, এটা শক্ত হয়ে যাবে। এই যে ওই সুতাতে যখন কাপড়টা তৈরি করা হয়, ওই কাপড়টা কি ডিউরেবিলিটি বা স্টেবিলিটি অনেক বেশি থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে ক্যারেক্টার। এখন আসলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এখান থেকে বলা যাবে না যে অ্যাডভান্টেজ কি কি, প্লেন ওভার ক্ষেত্রে একটু দেখে নিন যে প্লেন ওভার অ্যাডভান্টেজ কি। নাম্বার 1 যেটা বললাম সেটা কি, ডিউরেবিলিটি এন্ড স্টেবিলিটি অনেক বেশি। এটা বলা যাবে না, এটা তো লেখাই যাবে। তারপর কি বলছে দেখো, এই ডিউরেবিলিটি মেক্স ইট আইডিয়াল ফর এভরিডে ওয়্যার এন্ড হেভি ডিউটি অ্যাপ্লিকেশন। অর্থাৎ এই যে আমরা টুইস্ট ব্যবহার করছি, এই কাপড়টা যে মোটা হয়ে গেছে, সুতাটা কথা বলতে, সুতা কি টুইস্ট দিলে প্যাচ দিলে একটু কি মোটা হয়ে যায় না? এটা ইউজ করলে এই সুতা দিয়ে যখন হচ্ছে কাপড় তৈরি করা হয়, তখন কি হবে? মোটা হবে এবং হচ্ছে তুমি এই কাপড়টা যখন পরবা, ডিউরেবিলিটি এবং স্টেবিলিটি অনেক বাড়বে। যতই পরো না কেন, এভরিডে ওয়্যার এন্ড টিয়ার, মানে যতই ইউজ করা না কেন করতে থাকো, পরগুলো আবার পরো, কিন্তু এটার স্টেবিলিটি নষ্ট হয় না। ক্লিয়ার? ওয়্যার এন্ড টিয়ার। তারপর বলেছে দেখো, মেকিং ইট ফেভারিট অ্যামং বিগিনার এন্ড প্রফেশনাল অ্যালাইক। মানে কি? প্রফেশনাল, মানে এটা যে প্রফেশনাল আছে না, যেমন আর্মিদের পোশাকের ক্ষেত্রে যে আমরা প্রফেশনাল আমাদের পোশাকগুলো অনেক মোটা হয় আর্মিদের। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে ফ্ল্যাম রেজিস্ট্যান্ট। তোমরা তো জানো ফ্ল্যাম রেজিস্ট্যান্ট যেটা হচ্ছে কি, ফ্ল্যাম রেজিস্ট্যান্ট মানে ধরনা আছে না, ওরা কিন্তু ফায়ার সার্ভিসে যারা জব করে তাদের কি হয়, তাদের কিন্তু আগুনের কাছে ওরা কিন্তু আগুনও মানে ভিতরেও যায়, কিন্তু ওরা কিন্তু আগুন লাগে না। কেন? হ্যাঁ, আমাদের কাপড়টা হচ্ছে ফ্ল্যাম রিটার্ডেন্ট, আগুন প্রতিরোধী, বুঝছো? খুব সহজে কিন্তু আগুন লাগে না। আমরা সাধারণ মানুষ ড্রেস পরি, কোনটা তো কি যা আগুন দাও পুরো ছায়া হয়ে যাবে। যেমন ধরো আমরা হচ্ছে কি করি বলতো, এটা টেস্ট করি, মনে আছে কটনার পলিস্টার চেনে যেটা আমাদের টেস্ট করতে হয়, ফায়ার টেস্ট। জানো আগুন দিলে আগুনকে পুড়ে যায় একটা কাপড়, কাপড় পুড়ে যাওয়ার মধ্যে যেটা পুড়ে যায় সেটাকে কি বলা হয়, কটন অংশটা পুড়ে যায়, পলিস্টার অংশটা খুব সহজে পুড়ে না। সালফিক অ্যাসিড, হ্যাঁ সালফিক অ্যাসিড ব্যবহার করা হয়। এটা নিয়ে তোমাদের একদিন কথা বলেছি, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? আমি একটু বলি তাহলে অ্যাডভান্টেজ কি বললাম, স্টেবিলিটি এবং ডিউরেবিলিটি অনেক বেশি। একটু বাড়ায় লিখতে হবে, একটু গণনা করে লিখবা যে এই কাপড়টা যতদিন ওয়্যার এন্ড টিয়ার মানে
তুমি কাপড়টা পরো আবার চেঞ্জ করে আবার পরো, যত পরো না কেন, যত ফ্রিকশন হোক না কেন, কাপড়ের স্টেবিলিটি বা ডিউরেবিলিটি অনেক বেশি থাকে। তারপর কি লেস এক্সপেন্সিভ দেন মোর কমপ্লেক্স হয় মেকিং ইট এক্সেসিবল ভেরি এক্সপেন্সিভ। কি বলেছে বলো তো, তুলনামূলক যতগুলো ফেব্রিক আছে তার তুলনায় কি এটি লেস এক্সপেন্সিভ। যেমন হচ্ছে আমরা কিন্তু টি শার্ট ইউজ করি, টি শার্ট গুলো দীর্ঘদিন ইউজ করা যায়, তাই না? স্কোয়ার টি শার্ট গুলো অনেকদিন ইউজ করা যায়, ঠিক আছে। তারপর কি বলা আছে দেখো, মেনশন ইন দ্য আর্লিয়ার ইজ নট উইদাউট ইট ড্রব্যাক। এত অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও ড্রব্যাক মানে তো বোঝো ডিসঅ্যাডভান্টেজ। যেটা ড্রব্যাক মানে কি কিছুটা প্রবলেম আছে, ড্রব্যাক বলা হয়। প্রবলেম আরেকটা নাম হচ্ছে ড্রব্যাক। পরীক্ষায় ড্রব্যাকও থাকতে পারে, ডিসঅ্যাডভান্টেজের জায়গায় ড্রব্যাক থাকবে। ড্রব্যাক থাকলে তোমরা কি লিখবা? ড্রব্যাক। ড্রব্যাক হ্যাঁ ড্রব্যাক, এটা মানে কি? এটা মানে হচ্ছে কি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভালো গুণ আছে তেমনি কি আছে খারাপ গুণ আছে, তেমনি যেমন ফেব্রিকের ক্ষেত্রে কি আছে, যেমন অ্যাডভান্টেজ আছে হ্যাঁ ব্যাকওয়ার্ডনেস বলা যাবে, ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ সবথেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ড্রব্যাক ইউজ করা হয় ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে, বাট লিমিটেশন বলা যেতে পারে। ক্লিয়ার? এখন হচ্ছে কি বলা আছে, মেনশন দ্যাট দ্য লেগ অফ এলাস্টিসিটি ক্যান বি লিমিটেড ফর সার্টেন অ্যাপ্লিকেশন। আচ্ছা প্লেন উইল ফেব্রিক ক্যান উইঙ্কেল ইজিলি। উইঙ্কেল মানে বুঝো, উইঙ্কেল ইজিলি। উইঙ্কেল মানে কি? ক্যান ইজিলি উইঙ্কেল। তোমাদের একটা কথা বলি, তোমরা আরো ভালোভাবে করবে হ্যাঁ, এটা নাম হচ্ছে ইজি গিয়ার ফিনিশ। ফিনিশ এটা একটা ফিনিশিং এর পার্ট। ইজি গিয়ার ফিনিশ সাধারণত করা হয় কোন ফেব্রিকের ক্ষেত্রে যদি কেউ বলে, মনে রাখবা ইজি গিয়ার ফিনিশ করা হয় কটন ফেব্রিকের ক্ষেত্রে। কি করা হয়? কটন ফেব্রিকের ক্ষেত্রে। এখন বলতে পারো ইজি গিয়ার ফিনিশ কি স্যার কি করা হয়? যেহেতু কটনের ক্ষেত্রে বললাম, কটন কাপড়ে যতগুলো কাপড় আছে সব কাপড়ের মধ্যে কটনে হচ্ছে কি হয়, ক্রিজ ফর্মেশন বেশি হয় বা উইঙ্কেল ফর্মেশন হয়। ক্রিজ মানে কি? ভাঁজ। আমরা যে কাপড় পরি, কাপড় হচ্ছে ওয়াশ করার পরে কাপড়ে ভাঁজ পড়ে বা উইঙ্কেল পড়ে। কটন কাপড়ে উইঙ্কেল মানে হচ্ছে ভাঁজ পড়া, কুচকায় যাওয়া, ক্রিজ ফর্মেশন হওয়া, ওয়েভিনেস যেটা বলা হয়। যে কাপড় তুমি অনেক যেমন দেখো শার্টটা পরে শার্টে কি হয়েছে, কুচকায় গেছে না, এটাকে বলা হয় ক্রিজ ফর্মেশন বা উইঙ্কেল বলা হয়। উইঙ্কেল ফ্রি করার জন্য ইজি গিয়ার ফিনিশ ব্যবহার করা হয়। ক্লিয়ার? মনে থাকবে যে কটন কাপড়ে ক্রিজ ফর্মেশনটা অনেক বেশি হয় বা উইঙ্কেল ফর্মেশন হয়। ক্লিয়ার? মানে ভাঁজ হয়ে যাও। তো এই ভাঁজটাকে দূর করার জন্য ইজি গিয়ার ফিনিশ করা হয়। ইজি গিয়ার ফিনিশে অনেকগুলো আছে, দুই ধরনের মেইনলি ইজি গিয়ার ফিনিশ করা হয়, একটা ডিউরেবল আর একটা হচ্ছে নন ডিউরেবল। এগুলো আরো বেশি বেসিক পড়া, জাস্ট মনে রাখো হ্যাঁ। অর্থাৎ এখানেও কেমিক্যাল ব্যবহার করে, আমি তোমাদের দেখাবো এই কেমিক্যাল ব্যবহার করে ইজি গিয়ার ফিনিশে কি করা হয়, এই যে ক্রিজ ফর্মেশন বা উইঙ্কেল এগুলো কি করা হয়, দূর করা হয়। ঠিক আছে? তো এই যে প্লেন ওভার ফেব্রিক, প্লেন উইথ ফেব্রিকের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ অথবা লিমিটেশন বলতে পারো, এই কাপড়ে ভাঁজ পড়ে বেশি। ঠিক আছে? এটা উইঙ্কেল বলা হয়। রিকোয়ার ফ্রিকোয়েন্ট আয়রনিং। তাহলে দেখো এই যে ক্রিজ ফর্মেশন করে, আমরা হচ্ছে গার্মেন্টসে যে ফ্লোচার একটা পার্ট আছে, সেটা নাম হচ্ছে প্রেসিং এন্ড আয়রনিং। জি স্যার। প্রেসিং এন্ড আয়রনিং, তাই না? নাম শুনেছো তো? এই প্রেসিং আয়রনিং এর কাজ হচ্ছে কি? To remove the crease formation and to remove the unwanted wrinkle. Crease formation আর wrinkle একই কথা হ্যাঁ। To remove the unwanted crease formation অথবা wrinkle পারা যাবে যদি কখনো কি বলা হয় প্রেসিং এন্ড আয়রনিং এর কাজ কি? To remove the crease formation আর একটা হচ্ছে to remove the unwanted wrinkle. Wrinkle মানে কিন্তু ভাঁজ পড়া বা crease formation। ঠিক আছে? ধরো শাড়ি, শুধু ছেলেদের কথা বললাম, মেয়েদের শাড়ির ক্ষেত্রে কি সেম হলো। শাড়ি কিন্তু আয়রন করা হয়, শাড়ি যখন ধোয়ার পরে কি আয়রন করা হয় না, আয়রন ছাড়া পরা যায় শাড়ি। সেম শাড়ি, পাঞ্জাবি, শার্ট, টি শার্ট সব সেক্ষেত্রে শুধু টি শার্ট কি করা হয়, না করলে কেন বলো তো, টি শার্ট করা লাগে না? টি শার্ট বলেছো না, টি শার্টটা ওই মানে নিটেড না, নিট কাপ আর এটা উইথ এই যে উইথ প্লেন উইথ তা বড়টা মনে থাকবে। কেউ যদি কোনো জিজ্ঞাসা করে প্লেন উইথ থেকে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কোনটা? হ্যাঁ উইঙ্কেল বা ক্রিজ ফর্মেশন হয়। বুঝে গেছে? পড়া করতে হবে, বুঝে শুনে করতে হবে, পড়া মনে থাকবে। তারপরে বলো তাহলে কি, তাহলে ক্রিজ ফর্মেশন করলে কন্টিনিউয়াস হবে। ধরো একটা শার্ট আজকে বললাম, আর আবার পরে পড়তে পারবা
আবার কি করতে হবে? আয়রন করতে হবে। প্রেস করে দেবো। যেমন ধরো আমি একটা শার্ট পরে পরের দিন আমি পরতে পারি না, আয়রন করতে হবে, বুঝতে পারছি? যেহেতু কটনের উইভার্স। দেখো limited disadvantage, আচ্ছা, especially when is home take item luxury certain elasticity wrinkle resistance less critical। আচ্ছা, তাহলে উইঙ্কেল যখন হয়, উইঙ্কেল ফর্মেশন হয় তখন কি রেজিস্ট্যান্স হয় না? রেজিস্ট্যান্স মানে কি? বাধা। বাধা হয় না? এই যে একটা ভাঁজ, এটা একটা বাধা। আর একটা কথা বলা হয়েছে যে এলাস্টিসিটি। এলাস্টিসিটি সম্পর্কে ধারণা আছে? এলাস্টিসিটি মানে কি? ইলাস্টিসিটিটা হচ্ছে ওই ওই যে বুঝতে পারবো। বল প্রয়োগ করার পরে আবার আগে ফিরে আসে। তাহলে ওই যে এলাস্টিসিটি কি? এখানে এলাস্টিসিটি কোন কাজ করে? মানে কি লম্বা হলে তার এক অবস্থা থাকে না, মানে আমার পূর্ব অবস্থা কি ফিরে আসে, কাপড়টা যেমন কুচকা এরকম। ধরো তুমি হচ্ছে এটাই কিন্তু এলাস্টিসিটি। এলাস্টিসিটি মানে কি? তুমি টানলা লম্বা হবে, ছেড়ে দিলে পূর্ব অবস্থা ফিরে আসতেছে না? তো এটা ক্ষেত্রে কিন্তু ফিরেই আসে। এটা দূর করার জন্য এই দূর করার জন্য কিন্তু কি করি আমরা? আয়রন করি, বারবার কি প্রেস করি, প্রেসার দেই, জানো? এই প্রেস দেবা ওই জানো না এলাস্টিসিটি। ঠিক আছে, মনে থাকবে এগুলো হচ্ছে ক্লিয়ার। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, এখন আসো আজকে এই পর্যন্ত আমি তোমাদের পড়াবো। সেটা হচ্ছে এগুলো হচ্ছে কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্রিম। ঠিক আছে, আগে কি বলেছিলাম? ক্রিম। ক্রিম বলেছিলাম। ক্রিম কি বলেছিলাম? মানে ক্রিমের সংজ্ঞা লিখেছিলাম, দাদা কি বলেছিলাম তোমরা বলো তো? ক্রিম একটা প্লাস বলেছিলাম। হচ্ছে ওই যে নরমাল দুইটার মাঝখানে যে ডিফারেন্স। আচ্ছা, যখন এই যে ওয়ার্ড অফ ওয়েট যায়, হ্যাঁ, ওয়ার্ড অফ ওয়েট যায় কি হয় বলুন তো? উইমিনেস এটা কি হয়? উইভিনেস তৈরি হয়। ঠিক আছে, কি তৈরি হয়? উইমিনেস তো ওই অর্গানে ওই লেন্থটা কমে যায়। অর্থাৎ সোজা করার পরে যে লেন্থ, অর্থাৎ ওয়ার্ড অফ ওয়েট সুতা যখন একসঙ্গে চলে, চলতে চলতে কি হয়? দুইটার মাঝে এক সময় কি হয়? ইন্টারলেসিং বলে। ইন্টারলেসিং মানে কি বলতো? এই যে দেখো তো এরকম হয় না? জি স্যার। আমি একটু অন্যভাবে দেখা দিলাম, হ্যাঁ, মানে কি একটা সুতা একটা কি হয়? ক্রিম বলতে বোঝায় যে ওয়ার্ডের সুতা ওয়েবটের সুতা, ওয়ার্ড বরাবর ওয়েব বরাবর, অর্থাৎ হরিজন্টাল বরাবর একটা ভার্টিক্যাল বরাবর। যখন সুতা চলে একটা সময় পরে কি একটা আরেকটা সময় কি হয়? ইন্টারলেসমেন্ট। ইন্টারলেসমেন্ট মানে কি হয়? ধরো ধরো এরকম যাচ্ছে, হ্যাঁ, মানে কি আরেকটা জায়গায় কি এরকম হলো, এই যে এরকম যদি ঠিক হইতেছে না এরকম, হ্যাঁ, মানে কি দেখো একটা সাথে আরেকটা আছে। এরকম, হ্যাঁ, এই যে ঠিক আছে, এভাবে যাবে আর কি। ইন্টারলেসমেন্ট মানে ওয়ার্ড প্রোগ্রামটি শুধু যখন চলবে, চলতে চলতে কি একটা সময় পর্যন্ত কি হবে? ইন্টারলেসমেন্ট হবে। যদি ইন্টারলেসমেন্ট হয়, এই ধরনের ইন্টারলেসমেন্টকে বলা হয় মানে ওই পার্টি যে নাই না, পার্টি। রাইট, পার্টি কি করা হয়? তোমার পার্টি যখন দেখবে তখন কি হয়? দেখছো ওই পার্টি মানে একটা নিজ দিয়ে একটা নিজ আরেকটা কি করা হয়? পার্টি করা হয়। ক্লিয়ার? সেটাকে বলা হয় ইন্টারলেসমেন্ট। তাহলে দেখো এখানে বলা আছে ডিউ টু ইন্টারলেসমেন্ট অফ ওয়ার্ড অ্যান্ড ওয়েব চেয়ার এ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েভিনেস। এটা কি বলে? তোমার এক ধরনের কি হয়? ডিউয়েট সৃষ্টি হয়। এক ধরনের ডিউয়েট সৃষ্টি হয়। ডিউয়েট সৃষ্টি হয় না? ঠিক আছে, এক ধরনের ঢেউ সৃষ্টি হয়। এই ধরনের ঢেউ সৃষ্টি হলে তাকে কি বলা হয়? ক্রিম বলা হয়। ক্লিয়ার? এখন হচ্ছে ক্রিম পার্সেন্টেজ। ক্রিম পার্সেন্টেজ কাকে বলে সেটা একটু সম্পর্কে জানি। বলা হচ্ছে দেখো the main difference between the straight thread length and the distance between the end of the thread। তোমাকে বলেছিলাম এরকম ক্রিম এর ইকুয়াল c equal to l minus p by p into 100%। l মানে কি? এটা হচ্ছে আমাদের স্ট্রেট স্ট্রেট লেন্থ, আর p মানে কি? এটা হচ্ছে ক্রিপ ক্রিম লেন্থ। অর্থাৎ একটা সুতা কত, সুতা একটা কাপড় থেকে সুতা খুলবা, সুতা খোলার পরে কি একটা লম্বা হবে, একটা লেন্থটা কি হয়ে যাবে? সবসময় বেড়ে যাবে। লেন্থটা কি হয়? প্রথম যে অবস্থা ছিল একটা সুতা, মানে একটা দড়ি খোলার পর একটা দড়ি খোলার পর একটা সুতা ধরো, সুতা খুললাম, জি একটা কাপড় দিয়ে সুতা খোলার পর একটা সুতা ধরে একটা হচ্ছে মনে করো যে যখন লম্বা টানবা, টানের একটা হচ্ছে দৈর্ঘ্য থাকবে আর শুরুতে কি একটা থাকবে, দড়ির দৈর্ঘ্য আর হচ্ছে এই সুতার দৈর্ঘ্য। সুতার দৈর্ঘ্য, সেটাকে বলা হয় একমাত্র ক্রিম পার্সেন্টেজ। আমরা যখন অঙ্ক করবো এটা দেখবা এর মানে ইনিশিয়াল অবস্থা যে লেন্থটা ছিল, আর পিটা হচ্ছে কি টানার পর একটা লেন হবে, যেটাকে বলা হয় ক্রিম লেন্থ বলা হয়। এটা যে পার্সেন্টেজ সেটাকে বলা হয় ক্রিম পার্সেন্টেজ। ক্লিয়ার? জি স্যার।
পরীক্ষায় আসবে এগুলো ডিফাইন ক্রিম ও ক্রিম পার্সেন্টেজ পরীক্ষায় থাকবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ ক্রিম অন ফেব্রিক প্রপার্টিজ। এই ক্রিমটা ফেব্রিক প্রপার্টিজের উপরে কি ধরনের ভূমিকা পালন করে, ফেব্রিকের উপর কি ধরনের ভূমিকা পালন করে, বুঝছো? কনসেন্ট্রেশন এদিকে পরীক্ষাটা থাকবে। হ্যাঁ, রাইট ডাউন দ্য ইনফ্লুয়েন্স অফ ক্রিম অন ফেব্রিক প্রপার্টিজ। একটা ফেব্রিক প্রপার্টিজের উপর ক্রিম কি ধরনের ইনফ্লুয়েন্স ঘটায়। দেখো, রেজিস্ট্যান্স অফ অ্যাব্রেশন, অর্থাৎ ক্রিম যে এই ক্রিমটা কি করে, অ্যাব্রেশনটা বাড়ায় না কমায়? বাড়াবে, অর্থাৎ এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে অ্যাব্রেশন অফ রেজিস্ট্যান্স তত বাড়বে, ক্রিম পার্সেন্টেজ যত কমবে অ্যাব্রেশন অফ রেজিস্ট্যান্স তত কমবে, সমানুপাতিক সম্পর্ক। শিঙ্কেজ, ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে শিঙ্কেজ তত বাড়বে, ক্রিম পার্সেন্টেজ যত কমবে শিঙ্কেজ তত কমবে। পরীক্ষায় এভাবে লিখে দিতে হবে, খালি 5 মার্কসের জন্য থাকে, তুমি এই পয়েন্টগুলো লিখলে হবে না, লিখতে হবে when increase the shrinkage cream percentage will be increase, when the shrinkage will be lower cream percentage will be lower। এভাবে কিন্তু প্রত্যেকটা লিখে দিতে হবে। নাম্বার 3 বলছে ফেব্রিক বিহেভিয়ার ডিউরিং স্ট্রেন টেস্টিং। কি করবে বলো তো? স্ট্রেন টেস্ট যখন করা হবে তুমি কি ধরনের আচরণ করবে, এটা সেটা কিন্তু এই ক্রিম পার্সেন্টেজ ইফেক্ট করে, এটাও একটু জানতে হবে। ফল্ট ইন ফেব্রিক, যদি কোনো প্রকার ফেব্রিকের ফল্ট থাকে সেটা ক্রিম পার্সেন্টেজ দিয়েও কিন্তু বের করা যাবে। অঙ্ক করলে বুঝবা, অনেকগুলো চ্যাপ্টার অঙ্ক আছে, এগুলো একটু দেখবা। দেখেছো তোমার স্লাইডটা পুরোটা দেখছো? দেখো না, ফেব্রিকের জন্য কি পার্সেন্টেজ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, ভ্যালু আছে, এটা কম বেশি হলে তার ফল্ট হবে। শোনো, ফেব্রিকের ফল্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এজন্য আমরা চেষ্টা করা হয় যারা ফেব্রিক ইন্ডাস্ট্রিতে যারা জব করে দেখবা যে ফল্ট কম হলে বেটার। ধরো 30 পয়েন্ট আছে, পয়েন্টটা কমায় দিয়ে কাপড়টা চালায় দেয়, কারণ 30 পয়েন্টের রিজেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যারা জানতে বলছে 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেমের কথা বলছিল, এটা কিন্তু ব্যবহার করা বলছি না? 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম মনে আছে কারো? কি বলো তো? 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম এরকম 0 থেকে 3 ইঞ্চির মধ্যে হলে 1 পয়েন্ট, 0 থেকে 3 থেকে স্যার 6 7 6 এটা 6 থেকে 9 হচ্ছে 3 আর ওভার হচ্ছে 9 কত? 4। অর্থাৎ কোন একটা কাপড়ে 0 থেকে 3 ইঞ্চির মধ্যে ছিদ্র থাকবে। হ্যাঁ, বুঝি নাই? এগুলো বলছিলেন? হ্যাঁ বলেছিলাম, এগুলো মনে রাখতে হবে। এগুলো বলা হয় 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম, ইন্টারন্যাশনাল এটা ব্যবহার করা হয়, তো সবসময় এগুলো মনে রাখতে হবে। অর্থাৎ কোন একটা কাপড় 0 থেকে 3 ইঞ্চির মধ্যে যত ধরনের ফল্ট আছে, ফল্ট কি হতে পারে? পিন হোল হতে পারে, নিডল মার্ক হতে পারে, পিস মার্ক হতে পারে, তারপর কি হতে পারে? ওয়েল মার্ক হতে পারে, সাপনার মার্ক হতে পারে, হ্যাঁ ড্যামেজ হতে পারে। অনেক ধরনের ফল্ট আছে, যত ফল্টই থাকুক, অর্থাৎ 0 থেকে 3 ইঞ্চির মধ্যে ফল্টের ভ্যালু কত? 1। 3 ইঞ্চির মধ্যে 3 থেকে 6 এর মধ্যে যতগুলো ফল্ট থাকবে তার পয়েন্ট হচ্ছে 2। 6 থেকে 9 ইঞ্চির মধ্যে যতগুলো 6 থেকে 9 ইঞ্চি কাপড়, ঠিক আছে, যতগুলো ফল্ট থাকবে তার পয়েন্ট হচ্ছে 3। ওভার 9 ইঞ্চির উপরে যতগুলোই ফল্ট থাকুক তার পয়েন্ট কত? 4। এই জন্য কাপড়ের ক্যাটাগরি আছে, কাপড়ের ক্যাটাগরি এরকম বলা হয় এ বি সি ডি, ই পর্যন্ত কেউ করো, ডি পর্যন্ত কেউ করো। হ্যাঁ, ধরো আমি যখন যেখানে ছিলাম এ ক্যাটাগরি কাপড়, অর্থাৎ ধরো এরকম ভাবে টোটাল করা হবে না একটা কাপড়ের জন্য, যদি পয়েন্ট যদি হচ্ছে 30 হয়, আমি যেখানে ছিলাম তখন 30 পয়েন্ট হলে সে কাপড়টাকে রিজেক্ট করে দেওয়া হতো, 30 পর্যন্ত হলে রিজেক্ট করে দেওয়া, অর্থাৎ 28 পর্যন্ত গ্রহণ করতো, মানে 28 পয়েন্ট হলে কাপড়টা ভালো, মানে এত ভালো না, যত কম হবে তত ভালো, এরকম ধরে ক্যাটাগরি করা হতো, বুঝছো? এই জন্য কাপড়ে কি করা হয়, অর্থাৎ ধরো একটা কাপড়ে হচ্ছে তোমার পিন হোল আছে, ছিদ্র আছে, কাপড়ের ছিদ্র কি এরকম থাকে? ধরো একটা নিটিং এ চেক করলা, এই কাপড়ের নিটিং এর পর কই যায়? ডাইং এ যায়, ডাইং এ যাওয়ার পরে ডাইং এ কি করা হয়? ডাইস কেমিক্যাল ঢোকানো হয়, এই ফলটা যেটা থাকে ডাইস কেমিক্যাল থেকে ফলটা অনেক বড় হয়, কারণ হচ্ছে কি ডাইস কেমিক্যাল ঢুকলে জায়গাটা আরো স্পেস হবে, আবার এটা যখন ফিনিশিং এ যায় এবার আরো বড় হয়ে যাচ্ছে। এই জন্য যেহেতু ইন্ডাস্ট্রিতে প্রপার ইন্সপেকশন সিস্টেম ব্যবহার করা হয়, কাপড়টা চেক করা হয়, কিন্তু রোলারের ধারে কাপড়টা চেক করা হয়, এই ফলগুলো যদি থাকে কাপড়টা একটু সময় রিজেক্ট হতে অনেক বেশি, বুঝছো? এই জন্য ছোট ছোট ফলগুলো তো ধরা হয়, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা করা হয়, ধরো এখানে মোটামুটি একটা ছিদ্র আছে, কি করা হয়? এরা কি করে ওই জায়গাটুকু কেটে দেয়, কেটে ফেলে
বাকি কাপড়টুকু চালাই দেবে, বুঝছো? কাপড় আবার এই যতটুকু কাপড় এই কাপড়গুলো বিক্রি করে দেবে এবং কাপড় মতো মানে জুট কাপড় বলা মানে ইন্ডাস্ট্রিতে কোনো কিছু হচ্ছে এক নেই, তাহলে সবই বিক্রি হয়, সবই সেল। আমরা কিনি না, মেয়েরা মাঝে মাঝে যে লেস লাগাই কাপড়ে, লেসও কিনে পাওয়া যায়, পাওয়া যায় জানো? বিষয়টা কিছুই কেন ওই যে স্লিটিং যখন করা হয়, কাপড়টা যখন ডাইং এর পরে ফিনিশিং এ যায় তখন স্লিটিং করা হয়, ওখানে কি করে? হ্যাঁ জোড়া দেয়। ওই যে স্লিটিং যখন করা হয়, স্লিটিং করা হয় কি, ওই যে নিটিং এ যখন করা হয় কাপড়ে নিডল মার্ক দেওয়া হয়, ওই নিডল মার্ক করার কাপড় কাটা হয় না? এখন আপনি বলতেছেন ফল যদি এরকম আশেপাশে হয় ওইভাবে নিডল মার্ক একটা দিবে যেন ওই কাপড় দুটো জায়গা সেলাই করা যায়, বুঝছো? বুদ্ধি আছে, মানে এরা বুদ্ধি ছাড়া তো হবে না, কারণ ওদের কথা হচ্ছে কাপড় নষ্ট করা যাবে না, তুমি যাই করো কাপড় নষ্ট করা যাবে না, এই জন্য এটা করা হয়। বা সাধারণত এটা করা হয় খুব বেশি আসলে ফল থাকে না, ছোট ফল যেগুলো আসলে দেখা হয় না সে দেয় কাপড়। কারণ কয়টা কাপড় দেখবো বলো, কারণ প্রোডাকশন হিউজ, তোমার প্রোডাকশন কাপড় তো দেখে চেক করতে হবে, তোমার ডাইনে ছাড়তে হবে, তুমি কয়টা দেখবে? তোমার চোখ দেখতে দেখতে তোমার চোখ মানে অন্যরকম হয়ে যাবে। আরে মেশিনে এটা সর্বোচ্চ 40-60 মিনিট চালানোর কথা। ওয়ালাইকুম আসসালাম। এটা মেশিনে কত আরপিএম চালানোর কথা? 40-60 মিনিট চালানোর কথা। দেখো একটা তুমি দেখবা রোলার দিয়ে যখন চালানো হয়, হ্যাঁ রোলার দিয়ে যখন চালানো হয় যেমন রোলারটা ঘুরে না, তা ঘুরে কাপড়টা একটু করে পাস হয়ে যায়, তো ওখানে তো লাইট বক্স, লাইট তো সেট করা আছে, নিচেতে সেট করা আছে, তো কাপড় তো দেখতেছে, তুমি চোখে দেখবা কারণ কাপড় এরকম করে কন্টিনিউয়াস যাইতেছে, কাপড় চলে যাইতেছে এরকম করে, তুমি চোখ দেখে দেখবা যে কি ফল্ট আছে, তখন ওখানে যে মার্ক করে দেয় স্টক আছে ওইভাবে মার্ক করা হয়, স্টিকার মারা হয়, স্টিকার ফল্টের স্টিকার আছে। এখন দেখো 40 আরপিএম বলে তোমার একটা চোখে তো দেখা আছে, যেমন নাগরদোলা যখন ঘোরে কন্টিনিউয়াস জোরে জোরে ঘোরে তোমার মাথা পাক দেয় কেন বলো তো? কারণ তুমি তাকাতে পারতেছো, মানে আমাদের একটা প্রত্যেকটা আমাদের যে ব্রেনের একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, এই ধারণ ক্ষমতা বেশি হলে কিন্তু তুমি নিতে পারবে না। তেমনি হচ্ছে কন্টিনিউয়াস যদি দেখো 40 আরপিএম হলে তাহলে বোঝা যায় যে আরপিএম তো বোঝো স্পিড প্রতি মিনিটে, এখন ওটা তো বোঝা যায়, বাট চালানো হয় হচ্ছে 60-80 এরকম আরপিএম চালানো, এমন দ্রুত যায়, আরে যা কাপড় করে যা খালি জায়গা প্রোডাকশন হইলে হয়, মানে এরকম। কিন্তু এই ধরনের করা হলে কি হয়, ওই কাপড়ের ফল্ট বেশি হয়। এই জন্য যারা হচ্ছে অপারেশন টিমে যারা কাজ করে, যারা বিভিন্ন ইন্সপেকশনে কাজ করে, ম্যানেজার, তাদের কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু। এই জন্য তাদেরকে ধরা হয় যে কত মেশিনটা চালাইছেন, প্রোডাকশন দিলে তো হবে না, এখন এত আরপিএম চালাইছেন আমি ফল্টই ধরতে পারি না, কাপড় সাথে কন্টেন্ট চলেই যাচ্ছে, আমি বুঝবো কি আসলে। এই জন্য যেটা করা হয়, এই জন্য চোখেরও ক্ষতি হয়, বুঝছো? যারা ওখানে ইন্সপেকশন সেকশনে যারা কাজ করে, চোখ আসলে মানে তুমি কতক্ষণ দেখবা তোমার মাথায় চোখ, এই যে আর্টটা যারা বিক্রি করে দেখার পর চোখ মনে করো দিনে আলাদা আসলে অন্ধকার দেখা, এমনি থেকে লাইট বক্সে আমরা শেড দেখা হয়, লাইট বক্সে দেখায় এমনি থেকে দিনে আলাদা দেখায়, বুঝছো? মাঝে মাঝে তোমার মার্কেটে যাও না, মার্কেটে কাপড়টা চিকচিক করে, সব কাপড়গুলো আরে এই জামাটা সুন্দর, এই প্যান্টটা সুন্দর, এই শার্টটা সুন্দর, সবই দেখবে যে ঝলমল করতেছে, কেন বলো তো? TL83 লাইট দেওয়া হয়, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে একে ব্যবহার করে, মার্কেটে ব্যবহার করে, জানো? TL83 অনেক ধরনের লাইট আছে না, TL84, তারপর UV, তারপর কি E65 এগুলো আছে না, এই লাইট চেক করা। এই জন্য আমরা ইন্ডাস্ট্রিতে তো এগুলো সবগুলোই আছে লাইট বক্স, কারণ বায়ার রিকোয়ারমেন্ট দেয়, দেখো D65 মানে দিনের আলো, মানে লাইট ছাড়া দেখবা, মানে আমরা যে শেড দেখি, মানে একটা কাপড় দিলাম, আমি দেখে বললাম যে এটা হচ্ছে এত এত লাগবে, এটা হচ্ছে TL65, TL83, TL84 লাইট আছে ওখানে, ঠিক আছে? মার্কেটে এগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে উজ্জ্বলতা বাড়ায়। একটা কাপড় এমনি দিনের আলোতে যেমন দেখবা, এই লাইট বক্সে কাপড় অন্যরকম দেখায়, এই জন্য মার্কেটে সবসময় এই লাইটগুলো ব্যবহার করা হয়, মানে যারা মার্কেট আকর্ষণ, কনজিউমার আকর্ষণ করার জন্য। দেখো যে জামা দেখলে যেমন এই জামাটা এত সুন্দর, যা দেখবে 10,000 টাকা,
তাহলে আমি নিজে বাইরে যাওয়ার পরে বাসা যাওয়ার পরে দেখি। বুঝছো এই ব্যাপার যাই হোক যেটা বলছিলাম ওই থেকে কই গেল বুঝছো আচ্ছা ইনফ্লুয়েন্স অফ প্রিম অর ফেভারিট প্রপার্টিজ যেগুলো হচ্ছে ফেভারিট প্রপার্টিজের উপরে এগুলো হচ্ছে ইফেক্ট করে নাম্বার 1 যেটা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশন মনে রাখবা রেজিস্ট্যান্স টু অ্যাব্রেশনের সাথে ক্রিম পার্সেন্টেজ সম্পর্ক হচ্ছে সমানুপাতিক অর্থাৎ ক্রিম পার্সেন্টেজ যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সটা বাড়বে আর ক্রিম পার্সেন্টেজ যদি কমে রেজিস্ট্যান্সটা কমবে তারপর শিঙ্কেজ ক্রিম পার্সেন্টেজ যত বাড়বে শিঙ্কেজ তত কি হবে বাড়বে আর ক্রিম পার্সেন্টেজ যত কমবে শিঙ্কেজ তত কমবে অর্থাৎ এগুলো হচ্ছে কি হবে এগুলো ইনফ্লুয়েন্স করে ফেভারিট প্রপার্টিজের উপর ঠিক আছে এগুলোর বর্ণনা পরীক্ষায় আসবে লিখতে হবে 5 মার্কসের জন্য হ্যাঁ রাইট ডাউন দা ইনফ্লুয়েন্স অফ প্রিম অন ফেভারিট প্রপার্টিজ ক্লিয়ার মনে রাখবে আরেকটা হচ্ছে ফেভারিট কস্টিং এর কথা ফেভারিট কস্টিং সম্পর্কে ধারণা আছে তোমাদের কস্টিং ইন্ডাস্ট্রিতে কস্টিং কিভাবে করা হয় ফেভারিট কস্টিং টোটাল প্রাইস total price plus হচ্ছে এটা বেনিফিট বা বলেন প্রফিটটা তো একটা profit ব্যাপার। total price plus profit টোটাল প্রাইস প্লাস প্রফিট প্রাইস কত হবে সেখান থেকে প্রফিট কতটুকু পাবো ঠিক আছে টোটাল কস্ট করা হবে আচ্ছা যাই হোক এই ফেব্রিক কস্টিংটা এই ক্রিম পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে ঠিক আছে ক্রিম পার্সেন্টেজ যত বেশি হবে ফেব্রিক কস্টিং তত কি হবে বেশি হবে কারণ কি প্রত্যেকটা ফেব্রিকের জন্য একটা নির্দিষ্ট একটা রেঞ্জে ক্রিম পার্সেন্টেজ হবে আর কি সেটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখবো আর কি ক্লিয়ার তাহলে আজকে এই পর্যন্তই না এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবো নাই ঠিক আছে তাহলে ভিডিওটা অফ করে দাও